সাক্ষাৎকার সিরিজের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পাঠ করব গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের একটি সাক্ষাৎকার। 24 ফেব্রুয়ারি 80 বছরে পা দিলেন পণ্ডিত, লেখক, অনুবাদক, মতামত নির্মাতা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আঞ্জুম কেতালের সাথে তার আলাপচারিতার প্রথম অংশ আমরা পাঠ করব। এটি ইংরেজি থেকে ভাষান্তর করেছেন সৈয়দ মুসা। শুধু ভাবছিলাম, সৌভাগ্যক্রমে এটাই যথেষ্ট যে ভারতের প্রজাতন্ত্র দিবসে নিচ্ছি সাক্ষাৎকার, আর আপনি বয়সে স্বাধীন ভারতের চেয়ে 5 বছরের বড়। সত্যি আপনি প্রাক মধ্যরাতের শিশু। আমরা কি সেখান থেকে শুরু করব? আপনার শিশুকালের কথা দিয়েই কি শুরু হবে? গায়ত্রী। পিছু ফিরে তাকালে আজ বুঝতে পারি আমার শিশুকাল সব দিক থেকেই নিখুঁত ছিল। আমাদের ছিল বিশাল পরিবার। আমার মা বাবা তাদের সন্তানদের প্রতি পুরোপুরি উৎসর্গিত ছিলেন। বার্নার্ড উইলিয়াম নৈতিক সৌভাগ্যের ধারণা ব্যক্ত করেছেন। ওরকম মা বাবা পাওয়াই সত্যি নৈতিক সৌভাগ্য ছাড়া আর কিছুই নয়। জীবনে যা কিছু অর্জন করেছি তার সবই সেই ভালোবাসাময় শিশুকালেরই সুফল। আমার শৈশবের মধ্য দিয়ে বর্ধিত পরিবারের সমাপ্তি ঘটে, তাই না? আমার মামা বাড়ি সত্যি আমাদের বাড়ি ছিল। আমার জন্ম বড় মামা প্রতুল মজুমদারের বাড়িতে, 6 আয়রনসাইড রোড, যা এখন জ্ঞান মজুমদার সরণি। আমার ঠাকুরমা দুদুন রাজেশ্বরী দেবী পরিবারের প্রধান হিসেবে সেখানে ছিলেন। এটা দারুণ অবাক করা কাণ্ড। অন্য আরেকদিন বড়দিনে আমার বোনের সাথে কথা বলি। আমি তাকে গান করে শোনাই, ঈশ্বর তোমাকে আনন্দিত করুন, কারণ আমাদের দুজনেরই আরাম এবং আনন্দের প্রয়োজন ছিল। এরপরে আমরা একটি গান গাই। আমার ঠাকুরমা, যিনি ক্রাই চার্চ স্কুলে গিয়েছিলেন, সেখানে থেকে শিখেছিলেন। অতঃপর আমরা অনেক গান গেয়েছি। সেসব সঙ্গীত আমাদের এমন শিশুতে পরিণত করেছিল যারা ভয়ঙ্কর ঈশ্বরের নির্দেশনায় জীবনযাপন করে। অথচ এটি আমাদের পরিবারের পথ থেকে একদম আলাদা। আমাদের পরিবার মোটেও ধর্মমুখও ছিল না। আমি বলতে চাচ্ছি, আমাদের পরিবারের এখানে এবং সেখানে পূজা পার্বণ হতো, কিন্তু তারপরেও ধর্মমুখিতা ছিল না। কিন্তু পরিবারের মধ্যে এই গানটি গাওয়া হতো, সাবধান ছোটো হাত যা ধরো। আমি নিউ ইয়র্কে এবং আমার বোন দিল্লিতে বড়দিনে এই গান গাইতে শুরু করি। গানটি 100 বছর পেছনে নিয়ে যায়। এক অর্থে এসবই আমার শিশুবেলা। এবং তারপরে এলো স্বাধীনতা, যা আমাদের জন্য দাঙ্গা এবং দুর্ভিক্ষের সমাপ্তি নিয়ে আসে। দুর্ভিক্ষের সমাপ্তি কাগজে কলমে ঘটে, কিন্তু কাগজে কলমে দুর্ভিক্ষের সমাপ্তি কিন্তু আসলে দুর্ভিক্ষের শেষ নয়। দুর্ভাগ্যবশত আমার স্বাধীনতার অভিজ্ঞতায় রয়েছে দাঙ্গা এবং দুর্ভিক্ষ। উভয় স্মৃতিতে জলজ্যান্ত এবং হিংস্র ছিল। আপনার বাবা ছিলেন ডাক্তার এবং দাঙ্গার সময়ে তিনি সহায়তা করেছেন বলে আপনি উল্লেখ করেছেন। আমি কি সঠিকভাবে কথাটা মনে করতে পেরেছি বা পেরেছেন? জি, বাবা বাড়ির গেট খুলে দিয়েছিলেন যাতে মুসলমানদের সবাই, যাকে এখন স্বল্প আয়ের আবাসন বলা হয়, কিন্তু সত্যিকার অর্থ হলো যে বস্তি, আমাদের বাড়িতে ঢুকতে পারে। আমাদের বাড়ি তখন বেশ ছোট ছিল, তাই আমার মনে আছে গোটা বাড়ি মানুষে ভরে গিয়েছিল। নিচে নারী ও শিশুরা এবং ছাদের উপরে পুরুষেরা ছিল। বাবা পুরোপুরি অহিংস মানুষ, জীবনে কখনো বন্দুক ছুড়েননি। কিন্তু কোনো কারণে আহাদু মামার, রাজেন মজুমদার, পরে কলকাতার মেয়র, একটা দোনলা রাইফেল আমাদের বাড়িতে ছিল। বাবা এই রাইফেল নিয়েও পড়েছিলেন, যদিও তিনি গুলি চালাতে জানতেন না। বলেছিলেন, যতদিন পরেশ চক্রবর্তী বেঁচে আছে কেউ আপনাকে স্পর্শ করতেও পারবে না। এটি নেহায়তই প্রতীকী হুমকি ছিল। তারপরেও বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, বেশ গুরুত্বপূর্ণ। আমরা স্কুলের গঠনমূলক অভিজ্ঞতা নিয়ে আলাপচারিতা করি। প্রথমে ডায়োসেশন গার্লস স্কুল যান স্পিভাক। তার জন্য এটি একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। এটা খুবই স্বাভাবিক যে একজন নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে তিনি সেসব নারী শিক্ষক যাদের তিনি শ্রদ্ধা ও প্রশংসার সাথে স্মরণ করেন, স্মৃতি জুড়ে থাকবেন তারা।
আমি শুধু বিনয় মজুমদার সম্পর্কে একটি লেখা পড়ছিলাম, সেখানে আমাকে নিয়েও কিছু কথা বলা হয়েছে। আমাকে কনভেন্ট বালিকা হিসেবে তুলে ধরা হয়েছে। এটি ডায়োসেশন বালিকা হওয়ার থেকে একেবারেই আলাদা। তবে বিদ্যালয়টি মোটেও কনভেন্ট ছিল না। আমাদের সকল শিক্ষক ছিলেন বাঙালি খ্রিস্ট ধর্মাবলম্বী, সমাজের নিচু স্তর থেকে উঠে আসা মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী। আমার বাবা বেশ চৌকস ছিলেন। তারা ধরে নিয়েছিলেন এইসব মানুষ অসাধারণ শিক্ষক হবেন। সত্যি তারা অসাধারণ শিক্ষক ছিলেন। তাদের কাছে উচ্চবর্ণের হিন্দু এবং উঁচু পর্যায়ের অবস্থিত অভিজাত মুসলমানদের শিক্ষাদানের সুযোগ পাওয়া একটি অসাধারণ সুযোগ হিসেবে বিবেচিত হয়েছিল। তারা এমনভাবে শিক্ষাদান করেছেন যে আগামীকাল বলে যেন কিছু নেই। যখন আমি পেছনে তাকাই, সর্বোপরি আমি এখন অনেক দশক ধরে শিক্ষক ছিলাম, তখন আমি বুঝতে পারি যে তারা শিক্ষক হিসেবে কতটা অসাধারণ ছিলেন। ভালো শিক্ষাদানের উপর তাদের জীবন কতটা নির্ভর করত। আর মিস চারুবালা দাস, যিনি আমাদের প্রিন্সিপাল ছিলেন, তিনি আমার কাছে আরও বেশি আদর্শস্থানীয় হয়ে ওঠেন। তার কোমরে ঝুলানো থাকতো বাঁশি, যা ফুঁকে তিনি গোটা স্কুলকে একসাথে জড়ো করতেন। তার বিস্ময়কর ব্যক্তিত্ব ছিল। ডায়োসেশন এমন একটি অভিজ্ঞতা যা আমাকে আমি হিসেবে গড়ে তুলতে অনেক পথ পাড়ি দিয়েছে। আমি প্রায়ই বলি, আমাকে গড়ে তুলেছে ডায়ো। তারপর লেডি ব্রাবোর্ন কলেজ। আমাদের প্রথম বছরে আমরা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হতে পারিনি। তৃতীয় বছর থেকে এর দরজা খুলে যায়। আমাদের দল স্নাতক হওয়ার পরপর প্রথম বছর থেকে নারীদের জন্য উন্মুক্ত হয়ে যায় এর দ্বার। ব্রাবোর্নেও আমার দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। এর কারণটি হলো, সব শিক্ষকই ছিলেন দারুণ অনুপ্রাণিত নারী শিক্ষক, কিন্তু এর মধ্যে আমার কাছে সবার চেয়ে আলাদা যিনি ছিলেন, তিনি হলেন সুকুমারী ভট্টাচার্য। তিনি আমাদের ইংরেজি শেখাতেন। পরবর্তী জীবনে তিনি শেখাতেন সংস্কৃত। তুমি জানো, তিনি সংস্কৃতে ঈশান বৃত্তি পাননি, কারণ তিনি ছিলেন খ্রিস্টান, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, আর তাই এ ধরনের অবজ্ঞার সাথে পেলেন দ্বিতীয় ঈশান বৃত্তি, তাও ইংরেজিতে। আমি এমন এক নারীর কাছে ইংরেজি শেখার অভিজ্ঞতা কখনোই ভুলব না, যিনি প্রথম একজন মহান, আত্মবিশ্বাসী এবং নিজের সৌন্দর্যের প্রতি যত্নহীন। তার সৌন্দর্য ছিল দারুণভাবে আকর্ষণীয়, কিন্তু তার চেয়েও বেশি আকর্ষণীয় ছিল যে তিনি একে কোনো গুরুত্বই দেননি। আপনি বলতে পারেন যে তিনি তার বাহ্যিক রূপের বিষয়ে ছিলেন পুরোই উদাসীন। অভ্যন্তরীণ জীবন তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। এই সুকুমারীদি আমাকে 1956 খ্রিস্টাব্দে বিতর্কের জন্য পাঠান। তিনি বলেন, আমি জানি না ও বিতর্ক করতে পারে কিনা, তবে ও খুব ভালো ইংরেজি বলতে পারে, ওকে পাঠান। তাই আমি প্রেসিডেন্সি কলেজে গেলাম এবং সবাইকে অবাক করে দিয়ে আমি বিজয়ী হলাম। আমার বয়স 14। আমি বিশাল কপি টেবিল বই পেয়েছিলাম, মনে আছে। আমি বইকে জড়িয়ে ধরে, এটাও মনে আছে। এবং আমার মনে আছে বালিগঞ্জ ফাঁড়িতে বাস থেকে নেমে নিজের সাথে কথা বলছিলাম, হি হি, প্রথম হয়েছি। আমি কোথায় থাকি এটা জানার জন্য কোনো একজন আমার পেছনে পেছনে গিয়েছিল। সে এই ঘটনা বলেছে, সে দেখতে পেয়েছে আমি বইকে জড়িয়ে ধরছি এবং নিজে নিজে আনন্দের চোটে ভকভক করছি, হাসছি। সে দিনগুলো সত্যি চমৎকার ছিল। কিশোর বয়সে সেকালের সেরা বিদ্যাপীঠ প্রেসিডেন্সি কলেজে মিশ্র অভিজ্ঞতা হয়েছে। কাকতালীয়ভাবে এবং দৈবক্রমে ঘটে যাওয়া ঘটনাবলী জীবন পথেই বারবারই ঘটেছে। প্রেসিডেন্সি কলেজে ইংরেজি নিয়ে পড়াটাও তেমনই এক ঘটনা আপনার। আমি বিজ্ঞানের ছাত্র, পদার্থবিদ্যায় স্নাতক হতে চেয়েছিলাম। ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় পাশ করলাম, কিন্তু গণিতে ফেল মারলাম। কাজেই পদার্থবিদ্যায় ভর্তি হওয়া হলো না। তখন মনে হলো মাধ্যমিকে ইংরেজিতে প্রথম হয়েছিলাম, ইংরেজিতে আমাকে ভর্তি করতে তারা অসম্মত হবে না। কাজেই ইংরেজিতে ভর্তি হলাম সুকুমারদির জন্যেই। ইংরেজিতে স্নাতক হলাম। 2 সপ্তাহ ক্লাস করার পরই বুঝতে পারলাম যে সত্যি ইংরেজি আমার জন্য উপযোগী। সেখানকার শিক্ষক হিসেবে কাদের কথা আপনি মনে রেখেছেন? জি, অবশ্যই তারকনাথ সেন। আমি তাকে নিয়ে সম্প্রতি কিছু লিখেছি। সবাই তাকে পছন্দ করত, কিন্তু সেই শীতল যুদ্ধের মতাদর্শগত বিভ্রমের জন্য তার কাছে ঘৃণা ছাড়া আর কিছুই ছিল না। যে বিষয় নিয়ে লেখালেখি করছেন, কেউ তার সমর্থনে দাঁড়াচ্ছেন না। আমার ধারণা এই বিষয়টি আমরা
অনুধাবন করতে পেরেছি। আমি সবেমাত্র তার কিছু লেখা আবার পড়েছি এবং আমি বুঝতে পেরেছি তিনি কতটা অবস্থামুখী মানুষ ছিলেন। তিনি অনেক উপায়ে সত্যি আমাদের পাঠ করতে শিখিয়েছেন। এবং তারপরে সুবোধবাবু ছিলেন সুবোধচন্দ্র সেনগুপ্ত, এমন এক বুদ্ধিজীবী, তিনি তার বানারসর সাথে সংস্কৃত চর্চা করতেন। এবং অমলবাবু ছিলেন অমল কুমার ভট্টাচার্যজি। আমরা তখনও শিক্ষকদের দাদা বলিনি, তারা সবাই বাবু। এবং তারাপদ বাবু, তারাপদ মুখোপাধ্যায় অসাধারণভাবে শেক্সপিয়ারের শিক্ষা আমাদের দিয়েছেন। অতৎকৃষ্ট শিক্ষকদের নিয়ে উষ্ণ এবং এইসব স্মৃতির সত্ত্বেও অন্য আরেকটি বিষয়, এই মহান শিক্ষা প্রতিষ্ঠানের আরেকটি ন্যাক্কারজনক অধ্যায় রয়েছে। 1957 থেকে 1961, 16 থেকে 19 বছর অবধি এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন তিনি। ভালোবাসাময় একটি পরিবার এবং বিদ্যালয়ের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা এক কিশোরীকে মেয়ে হয়ে জন্মানোর নেতিবাচক দিকগুলোর মুখোমুখি হতে হয়। প্রেসিডেন্সি কলেজ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটি এমন একটি জায়গা যেখানে জীবনে প্রথমবারের মতো লিঙ্গ অবমাননার মুখোমুখি হতে হয়। বারবার আমাকে বুঝিয়ে দেওয়া হয় যে শিক্ষকেরা আমাকে ভালোবাসেন কারণ আমি দেখতে সুদর্শনা, কিন্তু তাদের কাছে সত্যি মেধাবী হিসেবে গৃহীত হয়েছে SS অন্য এক ছাত্র। সে একজন পুরুষ। আমি বাড়িতে এমন পরিস্থিতির মোকাবেলা করিনি। আমার মা নিজেও ছিলেন এক পূর্ণাঙ্গ বুদ্ধিজীবী, কিন্তু প্রেসিডেন্সি কলেজ আমাকে এতটাই বুদ্ধিভিত্তিকভাবে অনিরাপদ করে তুলেছিল এবং আমি এখনও সেই নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা অযৌক্তিক, আমি দেখতে ভালো বা খারাপ বলতে পারবো না, কিন্তু আমার নিরাপত্তাহীন হওয়ার কোনো কারণ নেই। তবুও নিরাপত্তাহীনতা বোধ করছি। আজও আমি তা কাটিয়ে উঠতে পারিনি। আমি কৌতূহলী। গায়ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজের বছরগুলো নিয়ে 1961 খ্রিস্টাব্দে যার শুরু। কলকাতার এই তরুণীর জন্য ক্যাম্পাস জীবন কেমন ছিল? এটি একটি উত্তেজনাপূর্ণ সময় ছিল। জন এফ কেনেডি সবেমাত্র প্রেসিডেন্ট হয়েছেন। নাগরিক অধিকার আন্দোলন গতিশীল হয়ে ওঠে এবং স্কুল এবং কলেজের ক্যাম্পাসগুলো জাতিগত বিচ্ছিন্নতার বিরুদ্ধে সংগ্রামের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আন্তর্জাতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। বার্লিন প্রাচীর তৈরি করা হচ্ছিল। সে বছরই বে অফ পিস ঘটনাবলী ঘটে। ভিয়েতনামে আমেরিকান সামরিক উপস্থিতির সূচনা হচ্ছিল। সব মিলিয়ে যে কেউ ভাবতে পারে গায়ত্রীর মতো একজন উজ্জ্বল তরুণীর জন্য এটি অবশ্যই একটি আলোড়ন সৃষ্টিকারী সময় ছিল। কিন্তু তিনি জানান, তুমি জানো এমনটা নয়। লিন্ডন জনসনের অভিবাসী কোঠা এবং বিদেশি নিবন্ধন বা এলিয়েন রেজিস্ট্রেশন ইত্যাদি চালু করার 4 বছর আগে তথাকথিত সাংস্কৃতিক পার্থক্যের কোনো ঐতিহ্য ছিল না। অভিবাসীরা কীভাবে যন্ত্রণা ভোগ করেছে ইত্যাদি নিয়ে সুন্দরভাবে লেখা কোনো উপন্যাস ছিল না। রেমন্ড উইলিয়ামস যেমন বলতেন, উপন্যাসগুলো অনুভূতির কাঠামো স্থাপন করে। তাই আমি ভাবতাম সব জানি। আমি টাইম ম্যাগাজিন পড়তাম, আমার কোনো সমস্যা ছিল না। আমার বয়স মাত্র 19। আরও ঘটনা বলি, অথবা যদি আপনি পছন্দ করেন, নৈতিক সৌভাগ্য গায়ত্রীর পিছু নিল এবং তাকে তার শিক্ষাগত ভবিষ্যৎ হয়ে ওঠার দিকে পরিচালিত করলো। এটি তাকে তার দুর্দান্ত একাডেমিক খ্যাতির দিকে পরিচালিত করে। এই ঘটনা প্রবাহ তাকে তুলনামূলক সাহিত্যে এবং সেখান থেকে জ্যাক দেরিদার মূল ফরাসি থেকে অনুবাদের দিকে নিয়ে যায়। আমি কর্নেলে যাই, তখন আমার বয়স মাত্র 20। আমাকে কোনো আর্থিক সহায়তা বা শিক্ষা সহায়কের পদ দেওয়া হয়নি, কারণ আমি ইংরেজিভাষী ছিলাম না। পল ডিম্যান নতুন তুলনামূলক সাহিত্য কর্মসূচির পরিচালক নিযুক্ত হলেন। তিনি আর্থিক সাহায্য বরাদ্দের একটা বাদে সব কোটা পূরণ করেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং যদি তিনি সমস্ত আর্থিক সাহায্যের কোটা পূরণ করতে না পারেন, তবে তার জন্য এটি কোনো কৃতিত্বের কাজ হিসেবে বিবেচিত হবে না। পাশাপাশি তিনি বরাদ্দকৃত তহবিলও হারাবেন, তুমি জানো। এবং তাই চিন্তাভাবনা করে সন্দেহ নেই আমাকে একটা ভালো ঝুঁকি হিসেবে নেওয়া হলো। যদি আমি সঠিকভাবে কাজ না করি তবে সাংস্কৃতিক পার্থক্যের কথা বলে বিদায় করা যাবে। কর্মসূচির পরিচালক আমাকে জিজ্ঞেস করলেন যে আমি আর্থিক সহায়তাটি চাই কিনা। আমি বললাম, হ্যাঁ, অবশ্যই। আমার কোনো কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট ছিল না, আমার কাছে কোনো টাকা পয়সাও ছিল না।
আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর তোড়জোড় চলছিল। এই অবস্থায় আমি বললাম, হ্যাঁ চাই। এভাবে আমি তুলনামূলক সাহিত্য বা কমলিটের দিকে এগিয়ে গেলাম। এবারে তিনি জানতে চাইলেন যে কোন কোন বিদেশি ভাষা জানি। আমি বললাম ইংরেজি, এবং তিনি বললেন, না, একে বিদেশি ভাষা হিসেবে গণ্য করা হবে না। ঠিক আছে, আমি বলেছিলাম যে আমি কলকাতার অ্যালায়েন্স ফ্রাঙ্কাইসে ফরাসি ভাষার একটি সেমিস্টার নিয়েছিলাম, এবং একজন বাঙালি মুক্তিযোদ্ধার জার্মান স্ত্রী মিসেস বাদুড়ির সাথে আমি 3 মাস জার্মান প্রশিক্ষণ নিয়েছিলাম। এখানে আবার সেই নৈতিক ভাগ্য সহায়তা করে, যেহেতু এখন ফরাসি ভাষায় ভালো পারদর্শী, তখন ঘটনাক্রমে একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির লেখা কৌতূহলী শিরোনামের বই হঠাৎ করে তার নজরে এলো। আমি আইওয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক থাকার সময়ে হঠাৎ করেই খুব আকর্ষণীয় শিরোনামযুক্ত একটি বই দেখতে পাই, দেলার্ট গ্রামাটোলজি বা ব্যাকরণবিদ্যা, এবং লেখককে খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। আমি আবেগের বশে বইটি কিনে নিই। 1967 খ্রিস্টাব্দের কথা, আমার বয়স তখন মাত্র 25। বইটি খুব কঠিন ফরাসি ভাষায় লেখা। আমি জানি না কিভাবে বুঝতে পারি যে এটি খুব ভালো বই। এই বই নিয়ে কিছু লেখার ইচ্ছে হলো, কিন্তু আমি জানতাম যে একজন অচেনা সহকারী অধ্যাপক অচেনা লেখকের বই সম্পর্কে লিখেছেন। আমি দেরিদা সম্পর্কে কিছুই জানতাম না। সে পুস্তক চলবে না, কি করব তাই আমি ভাবছিলাম। তারপর শুনলাম ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস প্রেস অনুবাদ প্রকাশ করার পরিকল্পনা করছে। আমি ভাবলাম, ঠিক আছে, আমাকে বইটি অনুবাদ করার সুযোগ দেওয়া হোক। ঠিক করলাম আমি তাদের বলবো যে অনুবাদ করব যদি তারা আমাকে বইয়ের বিষয় নিয়ে বিস্তারিত ভূমিকা লেখার অবকাশ দেয়। তাই যা ভেবেছি তাই করেছি। আমার কথায় তারা খুশি হলো এবং আমাকে বইটি অনুবাদের সুযোগ করে দিল। এভাবেই শুরু হলো। আমি জানতাম না দেরিদা কে, এবং কেউই জানতো না যে আমি তাকে অনুবাদ করতে যাচ্ছি। আমার লেখা বইটির ভূমিকা ধ্রুপদী হিসেবে বিবেচিত হলো। অবশ্য আমি নিজেও এটা মনে করি না। আমি মনে করি যে বইটির কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে যা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বেশিরভাগই ইংরেজি পাঠক তা বুঝতে পারেননি। যেহেতু আমি দেরিদাকে পরিচয় করিয়েছিলাম, তাই আমি অনুভব করি যে ভূমিকাটি দুর্ভাগ্যজনক ছিল, কিন্তু এই আইকনিক হয়ে ওঠা এর নিজস্ব জীবনপথ আছে। আর আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত নই যে ভূমিকাটি ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছে কিনা। এবং আপনি কখন লেখকের সাথে দেখা করেছিলেন? তার সাথে প্রথম দেখা হওয়ার কথা কি মনে আছে? হ্যাঁ, আমি তার সাথে দেখা করি 4 বছর পর, 1971 খ্রিস্টাব্দে। তার বয়স ছিল 41 এবং আমার 29। আমাদের দেখা হয়েছিল জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে। হিলস মিলার আমাকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তিনি বললেন, গায়ত্রী, তোমার এই লোকের সাথে দেখা করা উচিত। আমি বললাম, হ্যাঁ, অবশ্যই, আমারও তাই ইচ্ছা। হিলিস আমাকে একটা বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং দেরিদা সেখানে আসেন। আমার ধারণা ছিল না যে তিনি আমার শ্রোতাদের মধ্যে বসেছিলেন। আমি তাকে চিনতে পারিনি, কারণ আমি তাকে আগে কখনো দেখিনি। হিলিস আমার জন্য বুঝসভার আয়োজন করলে তখনই কেবল দেরিদার কথা জানতে পারি। সে কেমন ছিল? তার সাথে সামনাসামনি দেখা হওয়ার ঘটনা। আমি মনে করি তিনি আমাকে দেখে খানিকটা অভিভূত হয়েছিলেন। তিনি কল্পনাও করতে পারেননি যে তার অনুবাদক সত্যিই এতটা উদ্ভট হবেন। তখনকার দিনে শাড়ি পরা বৈশ্বিক বুদ্ধিজীবী নারীদের দেখা মিলত না। আমি কি বলতে চাচ্ছি তা তুমি বুঝতে পারছো। একবার আলাপ পরিচয় হওয়ার পর বোঝা গেল আমি ততটা উদ্ভট নই। তিনি খুবই ভালো মানুষ ছিলেন এবং আমরা ভালো বন্ধু হয়েছিলাম। তারপর আপনি শিক্ষা জগতে নক্ষত্র হয়ে উঠলেন। বিশ্বের অন্যতম বহুল উচ্চারিত পণ্ডিত হলেন আপনি। ও হ্যাঁ, আমি না, দেরিদা অনুবাদ করে এবং তার উপর মুখবন্ধ লিখে আমি বিখ্যাত হয়ে উঠি। আমি মনে করি এটি একটি অতি সরলীকরণ। আপনার কাজ ভালো না হলে তা প্রত্যাখ্যাত হতো। আমি জানি আপনি কত কঠোর পরিশ্রমী পণ্ডিত। আপনার কাজ সততা ও বিশুদ্ধতার সর্বোচ্চ স্তর ছুঁয়েছে। হ্যাঁ, আমি মনে করি আমি সততার দাবি করতে পারি। আমি খুব বেশি পণ্ডিত নই, তবে বড় কথা, আমি যা করি তাতে মিথ্যা কিছুই নেই। এত বছর পার করে এসে আমি এই দাবি করতেই পারি। বেশি পণ্ডিত নন। তিনি কি তার নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলছেন? তাকে মানবিকীর অন্যতম প্রধান বুদ্ধিজীবী বলে মনে করা হয়। এমন একটি খ্যাতি যা একটি নিরেট কাজের ভিত্তিমূলের উপর নির্ভর করে দাঁড়ায়।
মানুষ তার মধ্যে যদি কিছু পেয়ে থাকে তা হলো অধিক বুদ্ধিজীবী, সুলভ আচরণ, অসূক্ষ্মাগ্র, ঘন দুর্ভেদ্য। কিন্তু এই অকপট এবং সমালোচনামূলক মূল্যায়ন তার নিজস্ব বৈশিষ্ট্য। তিনি তার পাণ্ডিত্যপূর্ণ যাত্রার পরবর্তী পর্বে চিন্তাভাবনা করার সময় এটি পুনরুত্থাপিত হয়। দুটি অংশ, ট্রি ওমেন্স টেক্সাস, 3 নারীর রচনা, এবং ক্রিটিক্স অফ ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদের সমালোচনা, এবং ক্যান দ্য সাবলটান স্পিক, প্রান্তিক মানুষেরা কি কথা বলতে পারে, যা থেকে খ্যাতি এনে দিয়েছে, যা কেবল দেরিদাকে নিয়ে করা কাজ থেকে উৎসারিত হয়নি। তাদের সীমাবদ্ধতা আছে একটি মহানগরবাসী প্রবাসী সমালোচক গোষ্ঠীর জন্য এগুলো এক সাধারণ সংকট বিন্দু। আমি এখনও একজন ভারতীয় নাগরিক, কিন্তু একজন ব্যক্তি কাগজপত্রের ভিত্তিতে প্রবাসী হয়ে যান না, তেমনই একজন নাগরিকেও কেবল কাগজের ভিত্তি হন না। আমার সংকট ছিল যে আমি বিদেশি বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছিলাম। 3 ওমেন্স টেক্সটে অনেক কিছুই নজরে এলো। এসব রচনা ঔপনিবেশিকতার চিহ্ন আমি আগে বহুবার পড়েছি। দাসত্বের চিহ্ন আমার নজর এড়িয়ে গেছে। আমি লক্ষ্য করিনি জ্যান আয়ার ছিল কেন্দ্রীয় রচনা। রচেস্টার জ্যামাইকায় আখ প্লান্টেশনের মালিক এবং হাজার হাজার কৃতদাস। এবং আমি যদি সেই সময়ে ব্রিটেনের ইতিহাসের দিকে মনোযোগ সহকারে তাকাতাম, তবে কেবল ঔপনিবেশিকতার চিহ্ন নয়, আমি সেই চিহ্নটিও দেখতে পেতাম। আমি এখন বড় দুঃখবোধ করছি যে দাসত্বের অধ্যয়ন থেকে ঔপনিবেশিকতার অধ্যয়ন পুরোপুরি আলাদা হয়ে গেছে। কিন্তু নিজের জটিলতা না দেখা এবং শুধু ওরা খারাপ আমরা ভালো বলা সম্ভব হওয়ায় সেই রচনাটি বিখ্যাত হয়ে ওঠে। এটি এখনও এতটাই উদ্ধৃত করা হয়েছে যে আমাকে স্বীকার করতে হবে যে এটি আমাকে সাবলটান স্টাডিজ সার্কিটে নিয়ে গেছে এবং আমাকে এমন এক খ্যাতি এনে দিয়েছে যা দেরিদার জন্য করা আমার কাজকে ছাড়িয়ে গেছে। ক্যান সাবলটান স্পিকের ভেলায় সংকট ছিল আরও বেশি। কিভাবে আমি ফরাসি তত্ত্ব এবং বিনির্মাণ বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠি। আমি এ থেকে মুক্তি পেতে চেয়েছি। আমার দাদির বোন ভুবনেশ্বরী ভাদুড়িকে বেছে নিয়ে এ থেকে বেরিয়ে আসি। আমি এটি পাঠিয়েছি এমন এক গল্প যা অনেকবার বলেছি। আমার সম্পাদককে বলেছি লেখাটা খুব দীর্ঘ, খুব কঠিন, দয়া করে আমাকে এটি কাটছাঁট করতে সাহায্য করুন। তারা কিছুই করেননি, যেমন ছিল সেভাবেই কেবল তারা রচনাটি প্রকাশ করেন। মানুষের অভিযোগ যে লেখাটা অতিরিক্ত বড় এবং খুব কঠিন। সত্যি এতে সম্পাদকীয় বাধ্যবাধকতাকে পুরোপুরি পরিত্যাগ করা হয়, যদিও এ নিয়ে ব্যাপক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এর কারণ হলো লেখাটি খুবই দীর্ঘ এবং বেশ কঠিন। আমি এতে কি বলতে চাইছি লোকেরা তা বুঝতে পারে না। অন্যান্য রচনার সাথে এটিও আমাকে খ্যাতির পথে ঠেলে দেয়, যদিও এর সাথে দেরিদার তেমন কোনো সম্পর্ক ছিল না। এবং একই সময় অবশ্যই আমি তাদের মধ্যে দলভুক্ত হয়েছি। দেরিদিয়ানরা সেই সত্যটি পছন্দ করেনি। এর কারণ হলো আমি ফরাসি পিএইচডি ডিগ্রিধারী ছিলাম না, আমি আগন্তুক। তাই তারা আমাকে তৃতীয় বিশ্ব হিসেবে তুলে ধরতে সর্বাত্মক চেষ্টা করেন। তাই এখানে তিনি হয়ে ওঠেন একজন অদ্ভুত বিনির্মাণবাদী, একজন বিকাশমান উত্তর ঔপনিবেশিক সমালোচক। এছাড়া মহেশ্বতা দেবীর বাংলা কথা সাহিত্যের অনুবাদক। তিনি অনুবাদ সম্পর্কে কেমন অনুভব করেন? তিনি কি আরও অনুবাদ করতে চেয়েছিলেন? অনুবাদ খুবই শ্রমসাধ্য বিষয়। এই উপলক্ষে আমার ৮০তম জন্মদিনে তারা আমার অনুবাদের উপর একটি বই রচনাবলী একসাথে সংকলন করেছেন। আমি বারবার বলি, এটি পাঠের নিবিড় কাজ। এটি এমন নয় যা আপনি কেবল ইচ্ছে করলেই করতে পারেন। তাই দেরিদার পরে আমি মহেশ্বতা দেবীর রচনা অনুবাদ করলাম, কিন্তু রণজিৎ গুহা আমাকে দ্রৌপদীর অনুবাদ করতে বলেছিলেন। আমি 2 অসাধারণ মহিলা, গায়ত্রী চক্রবর্তী এবং মহেশ্বতা দেবীর মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতা এবং বন্ধন গড়ে উঠতে দেখেছি। বিভিন্ন দিক থেকে নানা অমিল এবং আলাদা হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এখনও অনেকগুলো সাধারণ বৈশিষ্ট্য এবং মিল রয়েছে। পিতৃতান্ত্রিকতাকে অস্বীকৃতির গুলতি এবং তীরের বিরুদ্ধে অন্তত কষ্টার্জিত জয় নয়, বরং কঠোর প্রতিরক্ষা ব্রূহ করেন তারা। আমার নজরে পড়েছে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে। আমি ভাবলাম তিনি এ নিয়ে কথা বলবেন কিনা। গায়ত্রী চক্রবর্তী কথা বললেন। সিগাল দপ্তরে আপনার সাথে দেখা হওয়ার কথা মনে করতে পারছি। মহেশ্বতাদিকে নিয়ে অনেক কাজ করা বাকি। সেই সময় আপনি সেখানে যান। এছাড়া আপনার বিদ্যালয়গুলো। মহেশ্বতাদির সঙ্গে আমার সম্পর্ক ছিল প্রচণ্ড টানাপোড়েনের। এ থেকে কখনোই আমি বের হয়ে আসতে পারিনি। তার সাথে আমার দেখা হয়েছে, এতে আমি
যার পরনায় খুশি হয়েছি। তবে তার সাথে সম্পর্কটি ছিল খুবই অদ্ভুত গুচ্ছের। নানাভাবেই মহেশ্বেতাদিও ভালোবাসাময় এক শিশুকালের ফসল। তার মা বাবা ছিলেন দারুণ প্রতিভাধর। অবশ্য আমাদের বেড়ে ওঠার ক্ষেত্র ছিল পুরোপুরি ভিন্নতর। মহেশ্বেতাদি শেষ অবধি ছিলেন মনীষ ঘটকের আদরের মেয়ে। অন্যদিকে আমি পরিবারের পরিমণ্ডল থেকে বের হয়ে এসেছি। মানুষ বন্দনা করে এমন স্বভাবের নই। অন্যদিকে মহেশ্বেতাদিকে ঘিরে রয়েছে বন্দনাকারী মানুষজনের বিশাল এক পরিমণ্ডল। ওই পরিমণ্ডলে আমার স্থান করে নেওয়ার মতো কোনো অবস্থা নেই। কাজেই তার সাথে আমার এক ধরনের অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। পরিণামে তিনি বিদ্যালয়গুলো নিয়ে আমার তৎপরতাকে সমর্থন জোগাতে পারেননি। কেন পারেননি তাও আমি বুঝতে পারি। তার স্কুল নিয়ে তৎপরতার জন্ম হলো প্রকৃত শিক্ষার প্রতি গভীর বিশ্বাস থেকে। স্বাধীন সত্তা নিয়ে বেড়ে ওঠা, যার সাথে নম্বর, পদমর্যাদা এবং পরীক্ষায় পাশ করার সাথে যার কোনো সম্পর্ক নেই। তার গভীর মর্মমূল থেকে এসেছে কিছু বিষয় যা তাকে তিনি শিক্ষক হতে সাহায্য করে পারেননি। স্কুলগুলো করা হয় আসলে এই কারণে যে প্রশান্ত রক্ষিত ওই এলাকার একজন তরুণ কর্মীর লক্ষ্য করে যে আমি যখন সেখানে যাই তখন আমি লোকদের কিছু কিছু শেখাতাম। আমি হয়তো বলতাম, এই সারথি, তোমার নামের বানান এমন কেন? অবশ্যই নাম লিখতে র ব্যবহার করতে হবে, কিংবা ভাঙা ডাল কুড়িয়ে নিয়ে মাটিতেই আঁক কষে গণিতের সাধারণ একটি সমস্যার সমাধান করে দিতাম। এই প্রেক্ষাপটে প্রশান্ত আমাকে চিঠি দিল, দিদি কেবল টাকা দেওয়ার বদলে কেন কয়েকটা স্কুল বানান না। তারপরে আমি সেখানে কাজ করা শুরু করলাম এবং বিদ্যালয়গুলো নিজেদের মতো করেই গড়ে উঠল। কিন্তু রাজনৈতিক বিভিন্ন কারণে সেগুলো শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল। আর আমিও 20 বছরের সব কাজের ক্ষতি স্বীকার করে পুরুলিয়া ছাড়তে বাধ্য হলাম। আমাকে ওই এলাকায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য সত্যি মহেশ্বেতার প্রতি কৃতজ্ঞ। মহেশ্বেতার সাথে পরিচয় না থাকলে আমার পক্ষে ওই এলাকায় ঢোকাই সম্ভব হতো না। তবে স্কুল প্রতিষ্ঠার বিষয় নিয়ে কখনোই তিনি চিন্তাভাবনা করেননি বা আমার এ ধরনের কাজও মেনে নেননি। নানা জায়গা থেকে তহবিল জোগাড় করে তিনি অবশ্য কয়েকটি ছোট বিদ্যালয় ভবন তৈরি করেছিলেন। তবে আমি যতদূর মনে করতে পারছি তিনি কখনোই কোনো স্কুলের সাথে সরাসরি জড়িত ছিলেন না। এছাড়া মহেশ্বেতাদি আমার সমর্থনে এগিয়েও আসেননি। তবে আমি পুরোপুরি বুঝতে পারি আমার খাতিরে গ্রামীণ এলাকার এক সহযোগীকে এত সহজে পরিত্যাগ করা মহেশ্বেতাদির পক্ষে সম্ভব ছিল না, এবং তাই তিনি আমাকে সাহায্য করতে পারেননি। তারপরেও আমাদের মধ্যে একটি কৌতূহল উদ্দীপক সম্পর্ক ছিল। আবারও তার টেরোড্যাকটিল নিয়ে লিখেছি। আমি অবশ্য মনে করি এটি তার এক দুর্দান্ত কাজ। প্রবন্ধটি রাধা চক্রবর্তী সম্পাদিত হয়ে রাউটলেস সংকলনে প্রকাশিত হচ্ছে। এই লেখাটি পড়ার মধ্য দিয়ে বুঝতে পারবে আমি কতটা বড় হয়েছি আর এটি আমার উপরও কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এইসব দেখার জন্য এই প্রবন্ধ তোমার পড়া উচিত। আরেকটি অংশ আছে যা আমি কখনো অনুবাদ করিনি, জগমোহনের মৃত্যু। এটি একটি হাতিকে নিয়ে লেখা। আমি এমন লেখা কল্পনাও করতে পারি না। কিছু কিছু লেখা আছে যা তিনি লিখেছিলেন যেগুলো সত্যি দারুণ চমৎকার। তিনি নানাভাবে একজন দুঃখজনক ব্যক্তিত্বের, দুর্বল ব্যক্তিত্বের মানুষ। তবে বেশিরভাগ মানুষ তা বুঝতে পারেন না। মানুষ তাকে একটি ভিন্ন ধরনের বীরত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দেখেন। আমি মনে করি এখন হয়তো মানুষ মহেশ্বেতার বাস্তবতাকে কিছুটা ভিন্নভাবে দেখতে শুরু করবে, কিন্তু তার সাথে আমার সম্পর্ককে আমি প্রচণ্ড টানাপোড়েনের হিসেবে অভিহিত করি। একজন নারীবাদী কর্মী হিসেবে তাকে নিয়ে কথা বলাটা এখন স্বাভাবিক বলে মনে হয়, এবং এটি গায়ত্রীদির সাথে কথোপকথনে হংকংয়ে ক্যাননিস শেখার বিষয়টি অপ্রত্যাশিতভাবে শুরু করি। অবশ্যই, কেন না। সেই দিনগুলোতে 1984 থেকে হংকংয়ে অনেকবার গিয়েছি। এক পর্যায়ে আমি হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াতাম এবং অনিবার্যভাবে আমি ক্যাননিস শিখলাম। অন্য কারণেও ছিল। আমি সবসময় অ্যাক্টিভিস্ট বা সক্রিয়বাদী এর ভিত্তিতে ভাবমূর্তি তৈরি করে বা বিকানোর চেষ্টা করিনি। তাই সবসময় সেদিকে মনোনিবেশ করার চেষ্টা করেছি, যাকে পরে আমি কল্পনাপ্রবণ সক্রিয়বাদ বা ইমাজিনেটিভ অ্যাক্টিভিজম বলা শুরু করি। ওখানে কোরীয় নারী কর্মীরা ছিলেন। তারা স্থায়ীভাবে অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন। কখনোই কোনো ইউনিয়নের সদস্য ছিলেন না, এবং তারা প্রতিরোধ করতে এবং কোম্পানির কাছ থেকে কিছু কিছু সুবিধা আদায় করে নিতে পেরেছিলেন।
এই কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর বৃত্তি প্রদান করত। একদিকে তলে তলে তারা কোরীয় নারী কর্মীদের উপর অবিশ্বাস্য অত্যাচার চালাতো, অন্যদিকে তরুণদের সহায়তা করার লোক দেখানো তৎপরতা চালাতো। এইসব মোটামুটি সাধারণ ঘটনাই ছিল। সে সময় আমি হংকংয়ের কাওলনে শিক্ষকতা করতাম। এশীয় লেবার মনিটর নামের একটি দুর্দান্ত সাময়িকী দপ্তর ওখানে ছিল। সাময়িকীটির দপ্তরে একদিন গেলাম। তাদেরকে বললাম নারীরা দ্বিমুখী নীতির মোকাবেলা করেছেন এবং তাদের পক্ষে কিভাবে নারী হিসেবে এটি প্রতিরোধ করা সম্ভব হলো। আর ওখানকার এক কর্মী বললেন, অধ্যাপক স্পিভাক, কেউ এই কথাটা জিজ্ঞেসই করেন না, কেউ জানতেই চান না কেন চেতনাবোধ এইসব নারীর এমন ভূমিকা পালনকে সম্ভব করে তুলেছে। আর সত্যি যদি আপনি তাদের মনের কথা জানতে চান তবে আপনাকে কিছুটা ক্যান্ডনেস শিখতে হবে। এই কারণ হলো প্রথমত আপনি তাদের সাথে তাদের হৃদয়ের ভাষায় কথা বলবেন। দ্বিতীয়ত তারা এক্ষেত্রে আপনার চেয়ে তারা কিছু একটা অনেক ভালোভাবেই জানবে। আপনি কোনোদিনই তাদের মতো চমৎকার ক্যান্ডনেস বলতে পারবেন না। এর মধ্য দিয়ে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে। ভাবো তো, এশীয় লেবার মনিটর দপ্তরের ওই নারীরা আমার জন্য কি করেছে, কোথা থেকে কি শেখা যায় সে শিক্ষা দিয়েছে। আমি সত্যি খুব গুরুত্বপূর্ণ কিছু শিখেছি এবং তার ভিত্তিতে এখনও কাজ করছি। উদাহরণস্বরূপ আমার স্কুলগুলোর কথা বলা যায়। সংস্থাকে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে পরিণত করা কাজ সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সময়ের সবচেয়ে বিস্ময়কর নারীবাদী এবং সক্রিয়বাদী বা অ্যাক্টিভিস্টদের বন্ধু আপনি। অ্যালিস ওয়াকারের সাথে আপনার ভালো জানাশোনা রয়েছে। জুডিথ বাটলারকে চেনেন? এছাড়াও আরও অনেকে রয়েছে। নারীবাদ শব্দটি হলো এক ধরনের সংক্ষিপ্ত শব্দরূপ। প্রকৃত কোনো উদ্ধৃতি ছাড়াই লোকে শব্দটি ব্যবহার করে। এর কারণ হলো নারীবাদের কোনো নেতা নেই। মার্ক্সবাদে মার্ক্স আছেন, নারীবাদে কেউ নেই। নারীবাদে একটা ধারা প্রথম থেকে আমার মধ্যে ছিল, কারণ আমার মা সবসময় নিজের মতো করে চলতেন। তিনি আমাকে বলেছিলেন, যখন আমার বয়স 15, আমি সবেমাত্র প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছি। আমি একটি বড় মেয়ে, দেখতে সুন্দর, ভালো পরিবার, এবং আমার বাবা 2 বছর আগে মারা গিয়েছিলেন এবং আমার মা বাঙালি বিধবা। তখন তার বয়স 43। ঠিক যখন আমার জন্ম হয় তখন মায়ের বয়স ছিল 28। সে আমাকে বলল, তুমি জানো গায়ত্রী, অ্যারেঞ্জ ম্যারেজ বা পারিবারিক বিয়ে সবসময় খারাপ না। আমার মা বাংলায় MA ছিলেন এবং তিনি যখন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেন তখন উঁচু স্তরের বাংলায় কথা বলতে পারতেন। আমি যে শব্দগুলিকে লিবিডিনাল চয়েস হিসেবে অনুবাদ করেছি তখন তিনি বাংলায় সেসব কথা বলছিলেন, তার সাথে শব্দ দুটো মিলে যায়। তিনি বলেছেন, কারো লিবিডিনাল আবেগজাত প্রেমে পড়া সে পছন্দটি অগত্যা একটি পছন্দ নয়। তিনি বলেন, পারিবারিক ভালো বিয়েতে বাবা মায়েরা তাদের সন্তানের ভবিষ্যতের জন্য কি ভালো হবে তা খুঁজে বের করতে যত্নবান হন। অনেক তত্ত্ব তালাশ করা হয়। এই বিয়ে একটি সামাজিক চুক্তি। পারিবারিক বিয়ে সফল হওয়ার একমাত্র উপায় যদি বাবা মায়েরা তাদের সন্তানদের সম্পর্কে ভালো করে জানেন যে কি তার সন্তানকে খুশি করবে। কিন্তু এরই মধ্যে পরিবারের বাইরে তোমার এমন একটি জীবন রয়েছে যে আমি ঠিক জানি না কিসে খুশি হবে তুমি। তোমার বিয়ে আমি ঠিক করতে পারবো না। কথাটা কল্পনা করুন। আমার মা আমাকে বলতেন যে আমার শরীরের যত্ন নেওয়া উচিত, সাঁতার কাটা, ব্যায়াম করা উচিত, এবং সেই দিনগুলোতে এসব খুবই অস্বাভাবিক ছিল। লোকেরা যখন মার কাছে আমার সমালোচনা করতেন যে আমি তাকে সত্যি অসুখী করেছি। তুমি জানো, আমার কোনো স্বামী নেই, কোনো সন্তানও নেই। তো এইসব সমালোচনার জবাবে আমার মা বলতেন, যেমনটি তিনি আমাকে বলেছিলেন, আগে গায়ত্রী সম্পর্কে কথা বলার অধিকার অর্জন করুন, তারপর তাকে নিয়ে কথা বলুন। এতেই রয়েছে নারীবাদের ছোঁয়া। এবং এছাড়াও আমাকে অবশ্যই বলতে হবে, মাকে বুদ্ধিজীবী হিসেবে মেনে নিতে পেরেছিলেন আমার বাবা এই কথা স্বীকার করতে সক্ষম হয়েছিলেন, যদিও অবশ্যই এই জাতীয় তুলনা চলে না। এমনটি হয়তো সম্ভব হয়েছিল বাবার চেয়েও চৌকস ছিলেন মা, কোনো বিরূপ ভাবনা ছাড়াই। এটা এমনই প্রোটো ফেমিনিজম বা আদি নারীবাদী পরিস্থিতি যা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আর তোমাকে আগেই বলেছি প্রেসিডেন্সিতে কী সব ঘটেছে। কিন্তু তারপরে আমি একাডেমিক নারীবাদের প্রথম প্রজন্মের অংশে পরিণত হই। জুডিথ বাটলার, বেটি ফ্রিডান, জ্যান মার্কাস, গ্লোরিয়া স্টেইনমের সাথে বন্ধুত্ব হয়। তারা সবাই বিশাল ব্যক্তিত্ব এবং সাধারণভাবে বলতে গেলে উদার নারীবাদী। এবং আমি যখন তাদের সাথে ছিলাম তখন আমরা সবাই সমান ছিলাম। মানে সঙ্গত কারণেই বেটি ফ্রিডান, গ্লোরিয়া স্টেইনম
অনেক বেশি খ্যাতিমান ছিলেন। কিন্তু আমি যখন তাদের সাথে ছিলাম তখন আমি তাদের সমতুল্য হিসেবেই ছিলাম। এই অনুভূতির মধ্যে এমন কিছু রয়েছে যা আমার নারীবাদকে চিহ্নিত করেছে। আর অন্য ধরনের নারীবাদ ছিল বাংলাদেশে। ফরিদা আক্তার, আমার মনে আছে ফরিদার সাথে তাদের এনজিও প্রবর্তনার সদস্য হিসেবে 1994 সালে কায়রোতে জাতিসংঘের প্রথম এনজিও ফোরামে গিয়েছিলাম। এই ছিল খুব ভিন্ন ধরনের এক অভিজ্ঞতা। ফরিদার সাথে আমি এক ধরনের বাঙালি নারীবাদ নিয়ে খুব সক্রিয় হয়ে উঠি। তখন আমি বুঝতে পারি যে আমি পশ্চিমবঙ্গের নারীবাদ সম্পর্কে খুব একটা জানি না। তাই আমি দক্ষিণ 24 পরগনা থেকে মধ্যগ্রাম হয়ে সারা পথ হেঁটেছি নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সৌমিনী সেনগুপ্তার খালার সঙ্গে। এও একটি চমৎকার অভিজ্ঞতা। ভারতীয় নারীবাদের সাথে কাজ করার তেমন কোনো কৃতিত্ব আমার নেই। ভারতে একটি খুব শক্তিশালী নারীবাদী নারী আন্দোলন রয়েছে, কিন্তু সেই বিশেষ ঘটনার সাথে আমার তেমন কোনো সম্পর্কও নেই। আমি এটার অনুরক্ত করি, আমি যখন সম্ভব হয় তখন এতে যোগ দিই। কিন্তু আমার দুইটি দিক রয়েছে। প্রথমত বাংলাদেশের মাধ্যমে বিশ্বব্যাপী নারীবাদের সাথে জড়িত হই, এবং দ্বিতীয় প্রজন্ম বা মার্কিন যুক্তরাষ্ট্রে একাডেমিক নারীবাদের প্রথম প্রজন্মের সাথে জড়িত। এক অদ্ভুত সংমিশ্রণ। তিনি বেশ ক্লান্ত। আলাপচারিতা শেষ করার সময় হয়েছে, যদিও আমরা আরও অনেক বিষয়ে কথা বলতে এবং হাসাহাসি করতে পারি, অনেক বিষয় আছে। তাই আমি জানতে চাই, আপনি 80 বছর বয়সী, এখন আপনার প্রত্যাশাগুলো কী? আমি দু বয়েসকে নিয়ে লেখা আমার বই শেষ করার চেষ্টা চালাচ্ছি। আমি যা চাই তার চেয়ে অনেক বেশি সময় ধরে এটাকে আটকে রেখেছি, কিন্তু আমাকে এটা বেশ শেষ করতেই হবে। আমি তাকে বোঝার চেষ্টা করেছি, তাকে বোঝার সক্ষমতা আমার আছে কি না জানি না, তবে শিরোনামটি খুব অদ্ভুত। এটি হলো মাই ব্রাদার বার্গাট, ডব্লিউইবি ডু বোয়েস, তাই না? উইলিয়াম এডওয়ার্ড বার্গাট ডু বোয়েস। এবং যেভাবে তিনি বার্গাট নামে পরিচিত হয়েছেন তা সত্যি বেশ আকর্ষণীয়। তাই একে কি বলা যায়? আমরা বাংলা দ্বিভাষী সংস্করণ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। এখনও একে আর্থিক দিক থেকে নিরাপদ করার চেষ্টা করছি। এটি দারুণ উত্তেজনায় ভরপুর প্রকল্প। আমি এই প্রকল্প দেখার জন্য অপেক্ষা করছি। এবং তারপরে রয়েছে রেডিওটিং গ্লোবালিটি, সেনেগাম্বিয়া এবং ফরাসি ভারতে তথাকথিত বিশ্বায়নের প্রাগৈতিহাসিক প্রকল্প, যেখানে লক্ষ্মী সুব্রামানিয়ান এবং আমি এবং অন্যরা একত্রিত হয়েছি। আমাদের সাথে ছিলেন পরলোকগত হরি বাসুদেবন। তারপর রয়েছে আমার বিদ্যালয়গুলো কাজ করতে শুরু করছে। জ্ঞানগতভাবে ক্ষতিগ্রস্ত প্রজ্ঞাকে কীভাবে সাধারণীকরণ উপযোগী করে তোলা যায় এবং ভোটারদের সবচেয়ে বড় ক্ষেত্রকে কীভাবে ভোট দিতে হয় সে সম্পর্কে সচেতন করা যেতে পারে, সে কাজটি করার চেষ্টা থেকে আমি শিখেছি কিভাবে আমরা তাদের বুঝাতে পারি যে বর্তমান সময়ে মহা জলবায়ু বিপর্যয়ের সময়ে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও তারাই সম্ভবত যা করা দরকার তুলনায় কম কাজ করেছে, তবে পরিবর্তন ঘটছে, সত্যিই ঘটছে। এতটা বদলে যাবে ভাবতেও পারিনি। আমি তাদের বলছি, আমি জানি না কিভাবে আপনাদের ছুঁব, কারণ আমরা আপনার সাথে যে সব আচরণ করেছি, অন্যদিকে আমি আপনাকে রোমান্টিক করে তুলছি না, কারণ ফ্লেয়ার যেমন বলছেন, আমি তাদের সবাইকে বলি নির্যাতিতরা উপনিপীড়ক হতে চাই। তাই আপনি আমাদের মতোই লোভে পরিপূর্ণ, কিন্তু আমরা নৈতিকভাবে ক্ষুব্ধ বোধ করি, কারণ আমাদের কাছে অর্থ আছে। এখন আপনি অর্থ উপার্জন করছেন, লোভ ইত্যাদিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এসব প্রকল্প আমার কাছে এতই গুরুত্বপূর্ণ যে আমি এখনও যতবার পারি সেখানে ছুটে যাই। আমি এখনও একটি মোটর বাইকের পেছনে বসতে পারি, এবং এখন আমি অনেক বৃদ্ধ হয়েছি। আমি অনলাইন থেকে স্থূল ব্যক্তির জন্য একটি বেল্ট কিনেছি 73 ইঞ্চি। তাই যখন আমি মোটর বাইকের পিছনে উঠি তখন আমি এই বেল্ট বেঁধে নিই, যে গাড়ি চালাচ্ছে তার সাথে বেল্ট দিয়ে বেঁধে রাখি যেন আমি পড়ে না যাই। আমি বিমান ভ্রমণের কারণে প্রচণ্ড ক্লান্ত থাকি, মাল সামান কোনোভাবে কলকাতায় রেখে চলে যাই। ঘুম যেন না আসে সেজন্য আমি গলা ফাটিয়ে গান করি, কিন্তু তাও প্রায়ই কাজ করে না। যাই হোক, এই বেল্ট বাঁধা অবস্থায় মোটর বাইক চালক সুনীল লোহারকে নিয়ে চারপাশে বলাবলি হয়, হেভি মোটরসাইকেল চালায়। সুনীল বলে, এই ভালো। আমি সবসময় চিন্তায় থাকি যে দিদি কখন পেছন থেকে পড়ে যাই, কিন্তু এখন আমি এই বেল্ট দিয়ে তার সাথে বাঁধা, ফলে পড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এখন আমি 80-তে পা দিয়েছি, তাই মৃত্যুর কথা ভাবছি। আমি বেঁচে থাকতে চাই, আমি পৃথিবীকে ভালোবাসি, কিন্তু অন্যদিকে কাউকে বাস্তববাদী হতে হবে। এই অনুভূতি যে খুব বেশি সময় নেই,
এই ধরনের চিন্তাভাবনা প্রকল্পগুলোকে নির্দিষ্ট ধরনের গুরুত্ব দেয় এবং আমার জীবনকেও পরিপূর্ণ করে তোলে। আমি একজন সুখী বৃদ্ধ মেয়ে, প্রয়োজনীয় হতে চেষ্টা করছি। এই প্রচেষ্টা আমাকে আনন্দিত করছে। ক্যাথালেটিক আমরা শেষ প্রান্তে এসে গেছি। ধাবমান মোটরবাইকের পেছনে ড্রাইভারের সাথে শক্তভাবে বাঁধা, গলা ফাটিয়ে গান গাইতে গাইতে অজানার পথে ছুটে চলেছেন, সেই চিত্রটি মনে ধরে রেখেছি। ভালো থাকবেন।